আমি মূলত রূপসা ওপার ঘাটে ছিলাম। তখন আমি ঘাটে দেখি প্রায় ৩-৪০০ লোক ওইখানে জড়ো হয়ে রয়েছে, ঘাট বন্ধ, পারাপার হইতে পারতেছি না। এর জন্য ওই লোকের ভিতরেই ছিলাম। শুনছি একটা বাচ্চা পড়ে গেছে ১৫-২০ মিনিট আগে। আপনার ফায়ার সার্ভিসের লোকজন ওই বাচ্চাটাকে উঠোচ্ছে। বাচ্চাটা যখন তুলছে তখন দুই সাইড দিয়ে লোক সাইড দিয়ে দিচ্ছে, ওরা বাচ্চাটাকে নিয়ে গেছে। তখন আমরা পল্টনে যাই, তখন ট্রলারে অ্যাভারেজে ওরা লোক উঠোচ্ছিল প্রায় ৬০ জন ৭০ জন করে লোক উঠোচ্ছিল। তখন আমি বললাম যে এই ২০ মিনিট আগে একটা বাচ্চা মারা গেল, একটা ৫ বছরের শিশু। তোমরা ৬০ জন ৭০ জন লোক উঠোচ্ছ, তোমরা মানুষের জীবন নিয়ে এরকম ছিনিমিনি খেলতেছো কেন? মানুষের জীবনের কি কোনো মূল্য নাই? এইভাবে যে তোমরা লোক উঠোচ্ছ, এই যে বাচ্চাটা মারা গেছে, এই বাচ্চাটার কি হবে? তারপরে আমার বলতেছে যে আপনার বাচ্চা কি গেছে? আপনারা তো জ্বলতেছে কেন? যারটা গেছে তারা তো গেছে, আপনি যদি ট্রলারে যান তাহলে ট্রলারে ওঠেন। তো যখন বলেছি ট্রলারে নেই, আমি ট্রলারে উঠবো মানে, আমি একটু ওর সাথে ব্যবহার করেছি যে ট্রলারে উঠবো মানে ঠিক আছে। তা ও বলতেছে যদি ট্রলারে না ওঠেন তা ওই জায়গা মানে ওই জায়গা দাঁড়াই থাক। তখন ও রাব ব্যবহার করছে, রাব ব্যবহার করলে আমি পল্টনে বসে ওর সাথে ও রাব ব্যবহার করছি। তখন ওই ট্রলারে থাকা কিছু জনগণ মনে করেন ওর উপরে আরো আক্রোশ হয়ে গেছে। ওর পরের ট্রলারটা আমি পার হই, পরে ওই জনগণ আপনার ওরে মানে রাগারাগি করছে। রাগারাগি করলে ওই রাগে ও আইসে পল্টনে এফআর ভিড়ানোর সময় ও জোরে মানে পল্টনে ভিড়াইছে। ওই সময় ওই ট্রলার থেকে ২ জন লোক পড়ে গেছে, একজন পুরুষ একজন মহিলা। সেই মহিলা উঠছে মাছ কোম্পানির ওইখান থেকে, লোকজন লাফায় সেই মহিলাটাকে উঠাইছে, আর পুরুষটারে ওইখান থেকে হাতে ধরে সবাই উঠাইছে। তখন আমি পল্টনে নাইমে বললাম ওপার বসে তোরে বললাম দেখ, আর তুই এপার এসে সেই কি কাজটা করলি? তখন ওরে ওই জনগণরা ওরে মারে। মারার পরে ওই জনগণরা ওইখান থেকে চলে যায়। তখন আমি ওই স্পটেই দাঁড়ানো, এর শিক্ষা দেখলি কি হয়। পরে যখন জনগণরা চলে গেল আমি বললাম দেখ, তোরা মানুষের জীবন নিয়ে কিভাবে ছিনিমিনি খেলিস, তোদের মানুষের প্রতি কোনো মায়া নেই। তখন কয় ওরে ধর, ওই ধর বললি তখন ওই মাঝিরা আপনার ২৫-৩০ জন মাঝিরা তখন আমার হামলা করে। তখন আমার পকেটে টাকা ছিল ২১,০০০ সামথিং টাকা ছিল, আর আমার ফোনটা, আমার ফোন আর ওই যে টাকাটা নিয়ে যায়। তারপর আমার একটা ফুফাতো ভাই ছিল, ও ঠেকাইতে গেছিল, ওর পকেটেও টাকা ছিল ৪-৫ হাজার টাকা, ওর টাকাটাও নিয়ে যায়। অনিয়ম তো এখানে মানে সে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। অনিয়ম অনিয়ম এখানে কখনো শেষ হয়নি এবং শেষ হবে না। এখানে যে যেখানে যে যখন যেভাবে আসে সে এরা কিছুদিন ভালো থাকে, পেপার পত্রিকায় লেখালেখি করলে কিছুদিন ভালো থাকে, ২-৪ দিনের সর্বোচ্চ ১ সপ্তাহ, তারপরে আবার ওরা ওদের যে কাজটা সেটা করে। কিছু মাঝি আছে এখানে দেখো ৭০টা মনে হয় মতো ট্রলার এখানে চলে প্রতিদিন, এভারেজ, আর বাদ বাকি থাকে অমিট থাকে। তা এই যে ট্রলারগুলো চলে, এই ট্রলারগুলোর কিছু মাঝি আছে যারা খুবই ভালো, যে মাঝিগুলো একজন লোক বেশি হইলে ওই লোকটা চিৎকার, আমি দেখেছি, আমি চলাফেরায় দেখেছি যে ওরা চিৎকার শুরু করে যে না আমি একজনও বেশি নেব না। আর কিছু আছে যে যারা একেবারে টোটালি ঢালাও ভাবে ৩০ জন যদি তার ট্রলারের ধারণ ক্ষমতা থাকে তা ৩৫ জন উঠায়, তারপরেও এখানে ঘাটে বান্ধা থাকে যে আরো ৫ জন উঠাবে, ৪০ জন ৪২ জন ৪৫ জন। এই জিনিসটা মানে এরা কন্টিনিউ করে। সন্ধ্যার পরে এরা আর কারো কিছু মানে না, কর্মকর্তারাও থাকে না ওখানে। তখন এরা হচ্ছে একেবারে ফ্রি। আর ১০টা বাজে পারে না ৫ টাকা, ৪ টাকা ভাড়া ৫ টাকা, আর ১২টার পরে ১০ টাকা। এই সিস্টেমটাই এরা করে নিছে। আশা করব যে এই কমিটি, যে কমিটি আছে, এই কমিটি তাদের বা সঠিক কাজটা করবে এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, এ ধরনের কোনো বিপদের সম্মুখীন আমার মা বোনেরা, আমার বাচ্চারা না হয়, সে ব্যাপারে আমি তাদের সতর্ক থাকার জন্য আশা রাখবো। আর প্রশাসনের প্রতি দৃষ্টি রাখবো যে এটা যেন দ্রুত তারা একটা মনিটরিং এর ব্যবস্থা করে। আর আরেকটা বিষয় আছে, একটু একটু ছোট করে একটু বলি যে আমরা যে দীর্ঘদিন একটা আন্দোলন সংগ্রামের ভিতরে আছি, আমরা এই যে রূপসা ঘাটের টোল নিয়ে, আমরা টোল ফ্রি, টোল ২ টাকা হয়ে গেছে এখন। এই যে টোলের যে বিষয়টা, এখানে রীতিমতো একটা লুটপাট চলছে। সরকার রাজস্ব হারাচ্ছে একদিক দিয়ে, কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম করতেছে। আর মাসের ন্যূনতম রূপসাঘাটের থেকে ১,৪৩,০০০ টাকা সর্বসা করলে রূপসা সরকার রাজস্ব পাচ্ছে। অথচ এখান থেকে প্রতিদিন ১,০০,০০০ টাকা এখান থেকে ইনকাম হয়, ১,০০,০০০ টাকার উপরে, ১,০০,০০০ টাকা প্রতিদিন ইনকাম হয়। এখানে ৩০,০০,০০০ টাকার উপরে মাসে ইনকাম হচ্ছে, অথচ সরকার পাচ্ছে মাত্র ১,৪৫,০০০ বা ৩৫,০০০ টাকা এক মাসে। অথচ এরা যে মাসের টাকা এরা দিনে ইনকাম করতেছে। অথচ এই ব্যাপারে প্রশাসনিক কোনো পদক্ষেপ, আমরা এত আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, প্রশাসনিক কোনো পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত আমাদের নজরে পড়েনি। বরঞ্চ এটা নিয়ে
কে পেশি শক্তি ব্যবহার করে কে কোন দপ্তর নিয়ে লুটপাটের একটা ভাগবটার ভিতরে যাবে, এইরকম একটা প্রক্রিয়া আমাদের চোখের নজরে পড়তেছে প্রতিনিয়ত। আমরা দেখতেছি যে যেহেতু তিনটে সংস্থা এখানে, জেলা পরিষদ দাবিদার, সিটি কর্পোরেশনের দাবিদার, বিআইডব্লিউর দাবিদার, এই তিন দাবিদার এখনো পর্যন্ত কোনো কিছুই মানে তাদের নিজস্ব কোনো গতিতে চলতে পারেনি, শুধু দখলদারিত্বের পরে আছে। আর ফাঁকে পড়ে আমরা সাধারণ জনগণ যারা আমরা এখান থেকে লাঞ্ছিত হচ্ছি, প্রতারিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। আমরা সুষ্ঠু যে সেবা, সে সুষ্ঠু সেবাটাও আমরা পাচ্ছি না। এই যে পন্টুনের যে অবস্থা, এই পন্টুন দিয়ে কোনোভাবে যেখানে 1 লাখ টাকা প্রতিদিন ইনকাম হয়, সেখানে এই পন্টুন চলে না। এই পন্টুন দিয়ে কোনোভাবে কোনো সেবা, কোনো সংস্থা সেবা দিতে পারে না। আমরা সেই ভোগটা নিয়েই আমরা কিন্তু মানে চলাফেরা করতেছি, জীবনের ঝুঁকি নিয়ে। আজকে একটা বাচ্চা চলে গেল, কালকে আরেকজনের পাও চলে যাচ্ছে ওই যে পন্টুনের ওই গ্যাংওয়ের ওই ইসের ভিতরে, হোলের ভিতরে। এই সমস্ত বিষয়গুলো তো প্রতিনিয়ত করতেছে, ওখানে জখম হচ্ছে মানুষ, কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার। আমরা আশা করব যে কর্তৃপক্ষ এভাবে সঠিক পদক্ষেপ নেবে, আর অন্তত যে লুটপাটের হাত থেকে বাঁচতে পূর্বের যে টোল, সেই 1 টাকায় ফেরত আসুক, এটা আপাতত প্রত্যাশা করি। এই রূপসা যে ঘটনা ঘটে গেল খুবই মর্মান্তিক এবং দুঃখজনক আমাদের জন্য। আমরা আগে থেকে সতর্ক করে আসতেছি যে এইখানে দুর্ঘটনা খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে, তার সত্ত্বেও এখানে প্রশাসন আছে, তারা নীরব। আমার যেটা মনে হয়, রূপসার প্রশাসন, সে বিআইডব্লিউটি হোক, সিটি কর্পোরেশন হোক বা অন্য যে কোনো হোক, তারা সবাই ব্ল্যাক মানির শিকার। তাদের প্রত্যেকের রাতে হলে পকেটে টাকা ঢুকে বিধায় এত কিছু হওয়ার পরেও তারা নীরব থাকে, কারণ তারা ব্যবস্থা নেয় না। গতকালকে একজন ব্যক্তি যার সন্তান হারায় সেই বোঝে সন্তান হারানোর কত বেদনা। এইখান থেকে যদি সে প্রশাসনিক কর্মকর্তার সন্তানরা পার হতো, যদি তাদের কোনো আমলার সন্তান মারা যেত, তাহলে এটা নিয়ে হাইলাইটস হতো। এইখানে সে আজকে এলাকার সাধারণ নাগরিক তার সন্তান হারাইছে, সে বুঝছে তার কি কষ্ট, কিন্তু এটা নিয়ে প্রশাসনের কোনো ব্যবস্থা নেই। সবাই দায়ানোর মীমাংসা নিয়ে ব্যস্ত। কেন? 5 আগস্ট রক্ত দিয়ে স্বাধীনতা আসছে কি এই জন্য? আবাসী চাঁদমারি দেখার জন্য? আমরা অবশ্য ঘাটে দেখতে পাইছি, আগে নিয়ে হতো 1 টাকা, এখন 2 টাকা। কিসে তো 2 টাকা নেবে? সে যদি এখানে 2 টাকা নিয়ে থেকে আমরা ঘাট পার করে দিক। ওইখানে বর্তমান ফেরি সময়ের দাবি হয়ে গেছে, রূপসা ঘাটে ফেরি দেওয়া প্রয়োজন। ফেরি দিলে দুর্ঘটনা অনেকাংশেই কমবে। এবং রূপসা ঘাটের সকল মাঝি আছে, এখানে মাঝি 50% হচ্ছে মেন্টালি ভাবে অসুস্থ। আমাদের মনে হয় তখন তারা ঘাট পার করে, তারা কেউ সুস্থ থাকে না। ঘাটের যার ইজারা নেওয়ার দরকার হবে, সে সম্পূর্ণ মাঝিদের দায়িত্ব নেবে, সে নিজ দায়িত্বে সম্পূর্ণ ঘাট সহ আমাদের টোল পার করবে, আমরা টোল দিব। অন্যথায় টোল শীঘ্রই টোল বর্জন করতে হবে এবং আমাদের প্রত্যেকেই রুখে দাঁড়াতে হবে। আজকে যদি আমি আপনি পিছিয়ে যাই, হেরে যাবে বাংলাদেশ। আমি আপনি যদি থেমে যাই, থমকে যাবে এ আন্দোলন, এ প্রতিবাদ। দিনের দিন আগে যে আমরা দেখছি 17 বছরের নির্যাতন হবে দ্বিগুণ ত্রিগুণ মাত্রায়। সকল ধরনের আহ্বান থাকবে, আমরা যে যার জায়গা থেকে আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদের রুখে দিতে হবে এই নষ্ট জায়গাগুলোকে, এই নষ্ট সিন্ডিকেটগুলোকে। যেমন আজকে আমাদের ভাই রায়হান, সে কালকে প্রতিবাদ করতে চায়, তার এই অবস্থা দেখেন, তার মুখের দিক তাকানো যাচ্ছে না। কি করছে তারা? কত অমানবিক হলে মানুষ এমন কাজ করতে পারে? একটা ব্যক্তি মারা গেল, অথচ প্রশাসন সরব, কারো কোনো ব্যবস্থা নেই, কোনো কিছু নেই। এখনো পর্যন্ত সে টলার, সেই যে জায়গা থেকে দুর্ঘটনা ঘটছে সেখানে নেই কোনো ব্যারিকেড, এখনো সেই জায়গা থেকে মানুষ পারাপার করতেছে। তাহলে এই প্রশাসন লেখে আমার রাপ কি? আমি সরকারকে কেন ইজারা দেবো? সরকার যেমন নিরাপত্তা দিতে পারে। সকলের প্রতি আহ্বান, সকলে সজাগ হন। এখান থেকে সারা বাংলাদেশের লক্ষ মানুষ এই ঘাট থেকে পার হয়। এই ঘাটের যে অরাজকতা, অনিয়ম, এর পিছনে কারা ইন্ধন দিচ্ছে, এর মূল গোড়ায় কারা, কারা এই চাঁদাবাজি করতেছে, কারা এর সাথে জড়িত, এটা যদি দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত কেউ যদি নেয় এবং যদি সাংবাদিকরা যদি এটা খুঁটে খাটে যদি বাইর করার চেষ্টা করে, তাহলে আমি মনে করি অনেকটা সহজ হবে। 5 তারিখের পরে আমরা দেখতেছি যে খালকাইটে কুমির আনা হয়েছে, পাতিশিয়ালের কাছে মুরগি জমা দেওয়ার মতন বর্তমানে বরিশালের ভাষায় বলে, আমরা এটা দেখতেছি।